আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সাধারণ জ্ঞানের এই প্রতিযোগিতামূলক আয়োজন কুইজ 2025-এ। বাংলাদেশ টেলিভিশন আয়োজিত এই কুইজ প্রতিযোগিতায় সারা বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন বিভিন্ন স্কুলের কুইজাররা। যেমন আমাদের আজকের এই আয়োজনেও ঢাকার বাইরে থেকে এসেছেন দুটি স্কুল। তারা কারা? চলুন তাদের সাথে আপনাদের প্রথমে পরিচয় করিয়ে দিই। অধরাদেব কহনা, দশম শ্রেণী, ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জামালপুর। মাসরুর কবির, দশম শ্রেণী, ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জামালপুর। রাকিবুল হাসান শিহাব, দশম শ্রেণী, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি, শেরপুর। স্নিগ্ধ দাস নিবিড়, দশম শ্রেণী, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি, শেরপুর। পরিচয় পেলেন, এবারে জানিয়ে দিই আমাদের অনুষ্ঠানের নিয়ম। আমাদের অনুষ্ঠানের নিয়ম থাকছে আগের মতনই। আমরা দুটো ভাগে আমাদের অনুষ্ঠানকে ভাগ করেছি, একটি হচ্ছে বিষয়ভিত্তিক রাউন্ড আর একটি হচ্ছে কুইজ রাউন্ড। আমরা বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন করছি, যেমন খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি, সেসব থেকে প্রশ্ন করি। আবার আমরা কুইজ রাউন্ডে এইসব বিষয় থেকে একটা মিক্স টাইপের প্রশ্ন করি। বিষয়ভিত্তিক রাউন্ডে এসে যেটা হয়, প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকে 10 নম্বর, ভুল উত্তরের জন্য জরিমানা হয় 5 নম্বর। কিন্তু কুইজ রাউন্ডে কোনো নম্বর কাটা যায় না, বরং সঠিক উত্তরের জন্য পাওয়া যায় 5টি করে নম্বর। আর যারা আগে বাজার প্রেস করবেন তারাই সুযোগ পাবেন বিষয়ভিত্তিক রাউন্ডে আগে উত্তর দেবার। তো এই হচ্ছে নিয়ম। তো চলুন শুরু করি আমরা আমাদের আজকের কুইজ 2025। প্রথমেই যে বিষয় থেকে প্রশ্ন করব সেটি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। 1959 সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি পল্লী উন্নয়নের ক্ষেত্রে প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণার মাধ্যমে পল্লী অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন তথা পল্লীর দারিদ্র্য বিমোচনে নিরলস সহায়তা করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি কুমিল্লা শহর থেকে 10 কিলোমিটার পশ্চিমে কোটবাড়িতে অবস্থিত। একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে নেতৃত্ব দেন বিখ্যাত পল্লী উন্নয়ন গবেষক, দার্শনিক এবং সমাজসেবক ডক্টর আক্তার হামিদ খান। প্রশ্ন হচ্ছে, আমরা কোন প্রতিষ্ঠানের কথা এতক্ষণ ধরে বললাম? দেখা যাচ্ছে সবার আগে বাজার প্রেস করছেন শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি, শেরপুর থেকে এসেছেন তারা। সবার আগে বাজার প্রেস করছেন। আপনাদের উত্তর বার্ড। আচ্ছা, বার্ডে কি হয়? পল্লী বিদ্যুৎ নিয়ে গবেষণা হবে। পল্লী উন্নয়ন নিয়ে গবেষণা করে, কিন্তু পুরো মানেটা জানা নেই আপনাদের। দেখি BARD বার্ড কিনা, এটি কথা বলছিলেন কিনা। আমাদের কম্পিউটার বলছে এটি হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বা বার্ড। অ্যাবসলিউটলি রাইট, ভেরি ওয়েল ডান। বাংলাদেশ একাডেমি অফ রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি। এটা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি পল্লী উন্নয়ন এবং সমবায় বিভাগের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এবং এর যে কর্মসূচিগুলো এটি পালন করে তার মধ্যে হচ্ছে টেকসই সংগঠন সৃষ্টি করা, ব্যক্তিগত ও সমষ্টিগত পুঁজি সৃষ্টি করা, সমাজের বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজকর্ম করে থাকে এই বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি। ভেরি ওয়েল ডান। শুরুতেই 10 নম্বর পেয়ে গেলেন শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি, শেরপুর। ভেরি ওয়েল ডান। চলে যাই আমাদের পরের প্রশ্নে, বাংলাদেশ বিভাগে দেখি কি থাকছে। আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায়। টাইম ম্যাগাজিনের বিশ্ব স্বাস্থ্য খাতে সবচেয়ে প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের ডক্টর তাহমিদ আহমেদ। মাতৃ ও শিশু স্বাস্থ্য, পুষ্টি এবং সীমিত সম্পদের কার্যকর ও প্রমাণভিত্তিক স্বাস্থ্য সমাধানে অগ্রণী ভূমিকা স্বীকৃতিস্বরূপ 2025 সালের টাইম 100 হেলথ তালিকায় তিনি অন্তর্ভুক্ত হয়েছেন। ডক্টর তাহমিদ বাংলাদেশের বিখ্যাত একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যারা উদরাময় রোগ, পুষ্টি এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়ের সেবা এবং গবেষণার কাজ করে থাকে, সেটি তিনি নির্বাহী পরিচালক। প্রশ্ন হচ্ছে যে আমরা কোন প্রতিষ্ঠানের কথা বলছি। দেখি কোনো দল উত্তর দিচ্ছেন কিনা। না, কোনো দলকেই খুব একটা দেখছি না যে এটা উত্তর দেবার জন্য আগ্রহী। চলে যাই আমাদের কম্পিউটারের কাছে, দেখি কম্পিউটার কি বলে। আমাদের কম্পিউটার বলছে এই প্রতিষ্ঠানটি হচ্ছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, যেটাকে আমরা ICCDDRB নামে চিনি। এটা প্রায় আমরা বলেই দিয়েছিলাম যে প্রতিষ্ঠানটার নাম, যে যারা উদরাময় রোগ নিয়ে গবেষণা করে। সুতরাং প্রশ্নের মধ্যেই আমাদের ক্লু ছিল। আমি ভেবেছি যে সেটা ধরে আপনার উত্তর দিতে পারবেন।
এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানে তিনি নির্বাহী হিসেবে কাজ করছেন, প্রধান নির্বাহী পরিচালক। এবং আইসিডিআরবি বিশ্বব্যাপী যেটা একাডেমিক গবেষণা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রশিক্ষণ সম্প্রসারণ কার্যক্রম পরিচালনা করে। এই আইসিডিআরবি প্রতিষ্ঠিত হয়েছিল সেই 1960 সালে, এবং তারও আগে এই অঞ্চলে যেটা হতো ব্রিটিশ সৈন্যরা যখন ছিল তখন এখানে তারা কলেরায় আক্রান্ত হতো, কলেরা বা ডায়রিয়া যাই বলি, সেটা আক্রান্ত হতো। তখন সবার যদি সমস্যা হয়ে গেল যে কলেরা আক্রান্ত হয়ে তারা মারা যাচ্ছিল, যে কি করে এই সৈন্যদের বা এই নাগরিকদের জীবন রক্ষা করা যায়, সেজন্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইংল্যান্ড তারা মিলে এই কলেরা ইনস্টিটিউট একটা গড়ে তুললো এই জীবন রক্ষার জন্য। এবং একটা সময় এটার নাম ছিল কলেরা হাসপাতাল, যেটা 1960 সালে ঢাকায় কলেরা গবেষণার জন্য ইনস্টিটিউটে স্থাপন করা হয়, যেটা পরবর্তীতে এখন আইসিডিডিআরবি এই নামে বাংলাদেশ আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র নামে এটা পরিচিতি লাভ ঘটেছে। অলরাইট, বাংলাদেশ থেকে দুটো প্রশ্ন চলে গেল এবং শেষ হয়ে গেল বাংলাদেশ বিষয়। চলে যাই আমাদের পরবর্তী বিষয়ে। ইতিহাস থেকে আসছে প্রথম প্রশ্ন, দেখি কি থাকছে। প্রথম সহস্রাব্দী মুসলিম ব্যবসায়ীরা সিল্ক রোডের মাধ্যমে বাংলায় আসতেন এবং সুফি ধর্ম প্রচারক এবং সাধুরাও ইসলাম প্রচার করতেন। ত্রয়োদশ শতাব্দীর শুরুতে মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি বাংলায় প্রথম মুসলিম রাজ্য প্রতিষ্ঠা করেন। এরপর বিভিন্ন মুসলিম শাসক ও সাধুদের মাধ্যমে ইসলাম বাংলায় দ্রুত বিস্তার লাভ করে। প্রশ্ন হচ্ছে, মুসলমানরা কোন সময়টাতে এই বাংলায় আসে? সবার আগে বাজার প্রেস করেছেন ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জামালপুর। আপনাদের উত্তর সেন শাসনের অবসানের পর। সময়টা বলতে পারবেন কোন সাল বা কোন সময়ের দিকে? ত্রয়োদশ শতাব্দীর আশেপাশে। ত্রয়োদশ শতাব্দীর আশেপাশে। আচ্ছা, দেখে দিই শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি শেরপুর, তারাও বাজার প্রেস করছে, তারা কি বলে? 1204 সালে। 1204 সালে। দেখে নিই আমাদের কম্পিউটার কি বলছে, যে কবে মুসলমানরা বাংলায় আগমন করেন। আমাদের কম্পিউটার বলছে ইসলাম বাংলায় প্রায় 620 খ্রিস্টাব্দে আসে। তবে মুসলমানরা বাণিজ্য এবং ধর্ম প্রচারের জন্য এর আগে থেকেই বাংলায় আগমন শুরু করেন। 620 খ্রিস্টাব্দে ইসলাম আসার পর ধীরে ধীরে বাংলার বিভিন্ন অঞ্চলে মুসলমান সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় এবং ইসলাম বাংলার সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, এবং এর ফলে বাংলার এই বৃহত্তর বাংলার যে সংস্কৃতি, ভাষা এবং সমাজ ব্যবস্থাপনায় একটা বিশাল বড় পরিবর্তন আসে। দুঃখিত, দু দলের কাছ থেকে সঠিক উত্তর পাইনি, অতএব দু দলের জরিমানা হয়ে যাচ্ছে 5 নম্বর করে। চলে যাই আমাদের পরের প্রশ্ন, ইতিহাস বিভাগে, দেখি কি থাকছে। আমাদের কম্পিউটার দিল যে পরের প্রশ্ন। সম্প্রতি আমরা দেখেছি যে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধ অবস্থা তৈরি হয়েছিল, কিন্তু ভারত পাকিস্তানের মধ্যে 1972 সালে হিমাচল প্রদেশের একটি রাজধানীতে দ্বিপাক্ষিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিটি ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিকীকরণ এবং যুদ্ধ পরবর্তী সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই চুক্তিটি ভারত পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিককরণ এবং যুদ্ধ পরবর্তী সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এই চুক্তির মাধ্যমে পাকিস্তান 93,000 যে বন্দি সেনা, যাদের বন্দি করা হয়েছিল বাংলাদেশের ঢাকায় সরহদি উদ্যানে, তাদেরকে পাকিস্তান ফেরত নিতে সমর্থ হয়, যারা শর্ত দিয়েছিল যে বিচার কাজটা পাকিস্তানই করবে। প্রশ্ন হচ্ছে, ভারত পাকিস্তান এই যে সমঝোতা চুক্তিটি করেছিল, দ্বিপাক্ষিক শান্তি চুক্তি, যার ফলে যুদ্ধ বিগ্রহ নিয়ে তাদের মধ্যে কোনো টেনশন তৈরি হলে তারা আলোচনায় বসতো, এই যে শান্তি চুক্তিটি ছিল এটি কি নামে পরিচিত? বিখ্যাত একটি চুক্তি। দু দলের কাউকেই পাচ্ছি না বাজার প্রেস করতে। চলে যাই কম্পিউটারের কাছে, দেখি কম্পিউটার কি বলে। কম্পিউটার বলছে এটি হচ্ছে ঐতিহাসিক সিমলা চুক্তি। হিমাচল প্রদেশের রাজধানী হচ্ছে সিমলা, সেইখানে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল বলে এটার নামকরণ করা হয়েছে সিমলা চুক্তি। এটা হচ্ছে নিয়ন্ত্রণ রেখা প্রতিষ্ঠা করে, এলওসি যেটাকে বলে, যে এই নিয়ন্ত্রণ রেখা কোন পর্যন্ত ভারতীয় সৈন্যরা থাকবে, কোন জায়গাতে
পাকিস্তানি সৈন্যরা থাকবে, কিভাবে তারা সীমান্ত এলাকা রক্ষা করে চলবে, সেসব বিষয়ে এখানে চুক্তিতে উল্লেখ ছিল। এবং দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান যেন করা যায়, সেজন্য এই চুক্তিতে জোর দেওয়া হয়। এর সাথে সাথেই শেষ হয়ে গেল ইতিহাস বিভাগ থেকে দুটি প্রশ্ন। চলে যাই আমাদের পরের বিষয়। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। আমরা একটি জেনেটিক রক্তের রোগের কথা বলছি। মানবদেহের যে ক্রোমোজোম আছে, সেই ক্রোমোজোমের মধ্যে 11তম এবং 16তম ক্রোমোজোমে হিমোগ্লোবিন তৈরির জিনগুলো অবস্থান করে। এবং আমরা জানি যে এই ক্রোমোজোমের একটি আসে মায়ের কাছ থেকে, আরেকটি আসে বাবার কাছ থেকে। কিন্তু এই যে দুটো জিনেই যদি ত্রুটি থাকে, তাহলে যেটা হয় যে সন্তানের ক্ষেত্রে গিয়ে হিমোগ্লোবিন তৈরির পরিমাণ অনেক কমে যায় এবং রক্তকণিকাগুলো সময়ের আগেই ভেঙে যায়। ফলে যেটা হয় যে রক্তশূন্যতা দেখা দেয় এবং শিশুকাল থেকেই দেখা যায় রক্তের এই রোগের লক্ষণ প্রকাশ পায়। প্রশ্ন হচ্ছে, আমরা কোন জেনেটিক রক্তের রোগের কথা বলছি? সবার আগে বাজার প্রেস করছেন শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি শেরপুর। আপনাদের উত্তর অ্যানিমিয়া। হিমোগ্লোবিন না থাকলে পরে, বা হিমোগ্লোবিন যদি না থাকে, তাহলে যেটা হয় যে অ্যানিমিয়া দেখা দেয়, রক্তশূন্যতা দেখা দেয়। কিন্তু আমরা জেনেটিক রক্তের রোগের নাম জানতে চাচ্ছি। ইউনাইটেড পাবলিক স্কুল কলেজ জামালপুর, আপনাদের কাছে হিমোফিলিয়া। হেমোফিলিয়া। আর কোনো কিছু যদি বলতে পারেন, জেনেটিক রক্তরোগ। হেমোফিলিয়াও মূলত হচ্ছে যে রক্তশূন্যতা, অ্যানিমিয়া, এগুলোর সাথে সম্পর্কিত। আপনারা দুজনই কাছাকাছি আছেন, কিন্তু এটার একটা বিশেষ নাম আছে এই জেনেটিক রোগটা। আচ্ছা, দেখি আমাদের কম্পিউটার আমাদের সাহায্য করতে পারে কিনা। আমাদের কম্পিউটার বলছে এটি সঠিক উত্তর হচ্ছে থ্যালাসেমিয়া। ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন জিনের কারণে এই থ্যালাসেমিয়া হয়। এবং বাবা অথবা মা কিংবা বাবা মা উভয়েরই যদি থ্যালাসেমিয়া জিন থাকে, তাহলে বংশানুক্রমে সন্তানের মধ্যে এই রোগটি ছড়ায়। থ্যালাসেমিয়া রোগী বা থ্যালাসেমিয়া মেজর বলা হয় যদি দুজনেরই এই জেনেটিক ত্রুটি থাকে। সেজন্যই এখন বলা হয়ে থাকে সবসময় যে বিয়ে দেবার ক্ষেত্রে যদি আগে থেকে পরীক্ষা করতে হয়, ব্লাড টেস্ট করতে হয় যে আমাদের কারো থ্যালাসেমিয়া আছে কিনা। যদি থাকে, তখন উভয় পক্ষেরই রক্ত পরীক্ষা করা উচিত যে তাদের মধ্যে থ্যালাসেমিয়া কেউ ধারক বা বাহক কিনা। যদি হয়, তখন সেক্ষেত্রে এই বিবাহটা না হওয়াই ভালো, কারণ এর ফলে পরবর্তীতে সন্তান এই অসুখে ভুগবে এবং আজীবন তাকে রক্ত নিয়ে বাঁচতে হবে। দুদলই বলেছেন এনিমিয়া হেমোফিলিয়ার কথা বলেছেন। যেহেতু দুদলই মোটামুটি কাছাকাছি বলতে পেরেছেন, আমি দুদলকেই 10 নম্বর করে আপনারা পেয়ে যাচ্ছেন। অভিনন্দন আপনাদের। চলে যাই বিজ্ঞান ও প্রযুক্তি থেকে পরের প্রশ্নে, দেখি কোনটি রয়েছে আমাদের জন্য। আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায়। বলা হয় ডিজিটাল ফুটপ্রিন্ট। আমরা ইদানিং প্রায়ই শুনি যে ডিজিটাল ফুটপ্রিন্ট রেখে যাচ্ছেন, আপনার পায়ের চিহ্ন থেকে যাচ্ছে নেটে। তো ডিজিটাল ফুটপ্রিন্ট আবার কিভাবে রাখে? মানে আমি তো ইন্টারনেটে আমার পা রাখিনি, আমার জুতাও পরে নেই, কিন্তু তাহলে ফুটপ্রিন্ট বলা হচ্ছে কেন, কি কারণে বলে? প্রথমে ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জামালপুর, আপনাদের উত্তর। আমরা যখন ইন্টারনেট এক্সপ্লোর করি, তখন আমরা বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন পোস্ট দিয়ে থাকি, লাইক কমেন্ট করে থাকি এবং বিভিন্ন নেটে আমাদের কিছু কাজকর্ম করে থাকি। সেগুলো আমাদের একটা প্রমাণ হিসেবে থেকে যায় নেটে, যে আমরা নেটে গিয়েছিলাম এবং আমরা এইসব কাজ করেছি। এটাকেই অ্যাকচুয়ালি সায়েন্টিফিক ওয়েতে ডিজিটাল ফুটপ্রিন্ট বলা হয়ে থাকে। আরে বাহ, খুব চমৎকার করে বললেন। তার মানে আমরা ইন্টারনেটে আমরা যাই করি না কেন, যা কিছু করি, লাইক দিলাম, শেয়ার দিলাম, কমেন্ট করলাম, একটা ইমেল পাঠালাম, বা কোনো একটা ওয়েবসাইট ভিজিট করলাম, যা করব ইন্টারনেটে, সেটাকেই বলা হচ্ছে, প্রতিটা কার্যক্রমকেই বলা হচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্ট, তাই তো? ডিজিটালি থেকে যাচ্ছে। এই পাশে বাজার প্রেস করছেন শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি শেরপুর, আপনাদের উত্তর। আমরা যখন বিভিন্ন সামাজিক মাধ্যম এবং ওয়েবসাইট বা ওয়েব পেজে যখন ঢুকি, তখন সেখানে আমাদের বিভিন্ন কার্যকলাপ বা পাসওয়ার্ড এগুলো আমরা দিয়ে আসি, এগুলোই এক প্রকার ডিজিটাল ফুটপ্রিন্ট। আচ্ছা, অর্থাৎ আমরা পাসওয়ার্ড দিচ্ছি, আমার নাম লিখছি, যা কিছু করছি, ইনফরমেশন দিচ্ছি, এই সবগুলোই ডিজিটাল ফুটপ্রিন্ট আমাদের। অর্থাৎ প্রতিটা কার্যক্রমই
থেকে যাচ্ছে। আচ্ছা, দেখিনি আমাদের কম্পিউটার কি বলে, আপনাদের উত্তর সঠিক কিনা। আমাদের কম্পিউটার বলছে ডিজিটাল ফুটপ্রিন্ট হলো ইন্টারনেট বা ডিজিটাল প্ল্যাটফর্মে কোনো ব্যক্তি বা সংস্থার কার্যকলাপের মাধ্যমে সৃষ্ট তথ্যের সংগ্রহ। এটা দু ধরনের হতে পারে। একটা হচ্ছে অ্যাক্টিভ ডিজিটাল ফুটপ্রিন্ট, অর্থাৎ যখন কেউ সচেতনভাবে তথ্য শেয়ার করে, যেমন সোশ্যাল মিডিয়া আমরা পোস্ট দিই, ইমেল করি, আবার কখনো কখনো ডেটা চায়, যে আমরা যখন এনআইডির জন্য অ্যাপ্লিকেশন করি বা বিভিন্ন জন্য অ্যাপ্লিকেশন করি, আমরা বিভিন্ন তথ্য দিই। তো এটা হচ্ছে অ্যাক্টিভ ডিজিটাল ফুটপ্রিন্ট। আরেকটা হচ্ছে প্যাসিভ ডিজিটাল ফুটপ্রিন্ট বলে, যখন আমাদের অজান্তে বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করা হয়। আমরা জানি যে আমরা যা ক্রোম ব্রাউজার ব্যবহার করি কিংবা অপেরা ব্যবহার করি, যে কোনো ব্রাউজার ব্যবহার করি, এগুলো কুকিজ রেখে দেয়, ট্রেস রেখে দেয়, যে আমি কোথায় কবে কখন ওয়েবসাইট ভিজিট করেছি, কি কি দেখেছি, কোনটা দেখেছি, কি কি ইনফরমেশন দিয়েছি, সব কিছু কিন্তু সে রেকর্ড রাখে। তো অতএব আমাদের নিজেদেরই আসলে একটু সাবধান হতে হবে ইন্টারনেট ব্যবহার করার সময়, যে আমরা কি দেখব, কি করব, কি ধরনের তথ্য সেখানে দেব। কারণ আমরা মুছে ফেলি বা যাই করি না কেন, সেটা কিন্তু থেকেই যাচ্ছে প্রমাণ। দুদলই মোটামুটি সঠিক উত্তর দিয়েছেন, অতএব দুদলই পাচ্ছেন 10 নম্বর করে। আমাদের পরের বিষয় শিল্প সাহিত্য সংস্কৃতি। দেখা যাক, প্রথমে আমরা একটা ছোট্ট ভিডিও দেখব, তারপরে সেটার উপরে আমরা প্রশ্ন করব। Intricate motifs carefully crafted into one of the most valuable fabrics in the world. বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি সূক্ষ্ম বস্ত্র এটি, যা মূলত ঢাকাই মসলিনের উত্তরাধিকার হিসেবে পরিচিত। এটি কার্পাস তুলা থেকে তৈরি এবং সূক্ষ্ম নকশার জন্য বিখ্যাত। হাতে বোনা এই বস্ত্রে তৃতীয় সুতা দিয়ে জ্যামিতিক ও ফুলের নকশা ফুটিয়ে তোলা হয় এবং এটা সুতার কাউন্ট থাকে 32 থেকে 250 পর্যন্ত, যা এর সূক্ষ্মতা নির্ধারণ করে। বিভিন্ন রকম নকশা থাকে, ফুল থাকে, লতা পাতা থাকে, কলকা, ময়ূর, তারার নকশা থাকে এবং যে ধরনের নকশা করা হয়, নকশা অনুযায়ী এগুলোর নামকরণ করা হয়, যেমন তেরছা, পান্না, হাজার, শাপলা ফুল, আঙুর লতা, ঝুমকা, বুটিদার, এসব। তো প্রশ্ন হচ্ছে, এরকম যে বস্ত্রের কথা আমরা বলছি, সেটা কোন বস্ত্র, এই বস্ত্রের কি নাম? সবার আগে বাজার প্রেস করেছেন শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি শেরপুর। আপনাদের উত্তর জামদানি। জামদানি। আচ্ছা, আমাদের পাশে ইউনাইটেড পাবলিক স্কুল কলেজ জামালপুর, তারাও বাজার প্রেস করেছেন জামদানি শাড়ি। শিওর এটা জামদানি শাড়ি। আচ্ছা, দেখে নিই। অফকোর্স জামদানি, ভেরি ওয়েল ডান, দুদলই সঠিক উত্তর দিয়েছেন। জামদানি এটি হচ্ছে একটি ফার্সি শব্দ। ফার্সি শব্দ, জামা কাপড় এবং দানা হচ্ছে বুটি, সেখান থেকে এসছে এই জামদানি। মানে জামদানি মানে হচ্ছে বুটিদার কাপড়। মুঘল আমলে জামদানি রাজকীয় পোশাক হিসেবে জনপ্রিয়তা লাভ করেছিল এবং বিশেষ করে সম্রাট আওরঙ্গজেব এবং মুর্শিদাবাদের নবাবদের খুবই প্রিয় ছিল এই জামদানি কাপড়। ঢাকার সোনারগাঁ, ধামরাই, বাজিতপুর, জঙ্গলবাড়ি এলাকা জামদানির জন্য খুবই বিখ্যাত। 2013 সালে ইউনেস্কো জামদানি বুনন শিল্পকে অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমাদের বাংলাদেশের গর্ব এই জামদানি। ভেরি ওয়েল ডান, দুদলই দিয়েছেন সঠিক উত্তর, দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। চলে যাই আমাদের পরের প্রশ্নে, দেখি কি অপেক্ষা করছে। সুলতানাস ড্রিম একটি বইয়ের প্রচ্ছদ দেখতে পাচ্ছি। 1905 সালে মাদ্রাজের দ্য ইন্ডিয়ান লেডিজ ম্যাগাজিনে সুলতানাস ড্রিম প্রকাশিত হয়েছিল প্রথম। বই আকারে এটা বের হয় 1908 সালে এবং বাংলা ভাষায় এটি প্রকাশিত হয় 1922 সালে। তখন এটি নামকরণ করা হয় সুলতানার স্বপ্ন। এখানে যে গল্পটা বলা আছে সেটা হচ্ছে যে একটা নারী রাজ্য আছে, কল্পনায় বলা হচ্ছে, এবং সেইখানে পুরুষরা যে ভূমিকা পালন করে, অর্থাৎ বাইরে কাজকর্ম করা, চাকরি করা, ব্যবসা বাণিজ্য করা, এটা সব মেয়েরা করছে, আর ছেলেরা ঘরের কাজকর্ম করছে। এবং ছেলেরা অলমোস্ট গৃহবন্দী, তারা বাইরে বেরোতে পারে না, বাইরে বের হওয়ার অনুমতি নাই, কোনো নারীর সাথে কথা বলার অনুমতি নাই, এরকম। এবং এই সমাজে কোনো অপরাধ নেই,
খুবই ইন্টারেস্টিং একটা তার প্লট নিয়ে এই গল্পটা। তো প্রশ্ন হচ্ছে যে সুলতানাস ড্রিম বা সুলতানার স্বপ্ন কার লেখা? দুদলই বাজার প্রেস করেছেন। আরে বাহ! শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি শেরপুর, আপনাদের উত্তর বেগম রোকেয়া। বেগম রোকেয়া, সুলতানাস ড্রিম। দেখা যাক ইউনাইটেড পাবলিক স্কুল কলেজ জামালপুর, তারাও বাজার প্রেস করেছেন, তাদের উত্তরটা শুনি। বেগম রোকেয়া। দুদলই বলছেন বেগম রোকেয়া। শিওর এটাই সঠিক উত্তর? জি। সুলতানাস ড্রিম ইংরেজিতে লেখা, বেগম রোকেয়াই লিখেছেন। আচ্ছা দেখে দিই আমাদের কম্পিউটার কি বলে। আমাদের কম্পিউটার বলছে এটি লিখেছিলেন অবিভক্ত ভারতবর্ষের তথা বাংলাদেশের অগ্রণী নারীবাদী লেখিকা রোকেয়া সাখাওয়াত হোসেন। বাহ, চমৎকার, একদম সঠিক উত্তর। বিশ্ব ইতিহাসের এটি একটি ধ্রুপদী নারীবাদী কল্পকাহিনীর আদিমতম উদাহরণ। বেগম রোকেয়া যে সময়ে বইটি লিখেছেন সে সময়ে ধর্মীয় এবং সামাজিক বাস্তবতায় এটা খুবই সাহসী এবং বিপ্লবী সাহিত্যকর্ম হিসেবে গণ্য করা হয়। কারণ কেউ ভাববে যে আচ্ছা নারীরা পুরুষদের ভূমিকা পালন করছে, পুরুষরা নারীদের ভূমিকা, এটা সে সময় চিন্তাও করা যেত না যে কেউ ধরনের ভাবতে পারে, লিখতে পারে। এবং সেই সময় তো সম্প্রতি ইউনেস্কো রোকেয়া সাখাওয়াত হোসেনের উপন্যাস সুলতানাস ড্রিমকে বিশ্ব স্মৃতি বা ওয়ার্ল্ড মেমোরির তালিকায় স্থান দিয়েছে। কত বছর আগে লেখা? 1905 সাল, মানে 120 বছর আগে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এটি লিখেছিলেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে এ সময় এসেও এই বইটি অত্যন্ত প্রাসঙ্গিক। সুলতানাস ড্রিম। ভেরি ওয়েল ডান, দুদলই সঠিক উত্তর দিয়েছেন, অর্থাৎ দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। আর এর সাথেই আমাদের শিল্প সাহিত্য বিভাগ থেকে শেষ হয়ে গেল দুটি প্রশ্ন। চলে যাই পরের বিষয়ে। ভূগোল থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। 2900-র বেশি একক রিফের সমন্বয়ে গঠিত রিফটি কোরাল সাগরে অবস্থিত। মহাশূন্য থেকে পৃথিবীর যে কয়েকটি বস্তু দৃশ্যমান তার মধ্যে এটি একটি। প্রবাল, পলিপস ইত্যাদি কোটি কোটি ক্ষুদ্র অর্গানিজমস দ্বারা এই রিফ কাঠামো গঠিত এবং এখানে অনেক প্রাণের অস্তিত্বও আছে। 1981 সালে এটাকে বিশ্ব হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রশ্ন হচ্ছে যে ছবিটা আমরা দেখছি এটা স্যাটেলাইট থেকে তোলা, অনেক উপর থেকে তোলা, এবং স্যাটেলাইট থেকেও এটা দেখা যাচ্ছে এইভাবে। প্রশ্ন হচ্ছে আমরা এই যে এতক্ষণ কথা বললাম যেটা নিয়ে, সেটা আসলে কি? আবারও সবার আগে বাজার প্রেস করেছেন শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি শেরপুর, আপনাদের উত্তর গ্রেট ব্যারিয়ার রিফ। গ্রেট ব্যারিয়ার রিফ। কোথায় এটা? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে। দেখি ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জামালপুর, তারাও বাজার প্রেস করেছেন, দেখি তারা কি বলেন। গ্রেট ব্যারিয়ার রিফ। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় এটা? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে। শিওর এটাই উত্তর? আচ্ছা দেখে নেই, উত্তর সঠিক হলে 10 নম্বর, কিন্তু ভুল হলে জরিমানা 5 নম্বর। আমাদের কম্পিউটার বলছে এটি গ্রেট ব্যারিয়ার রিফ। অ্যাবসলিউটলি রাইট, দুদলই পেয়ে যাচ্ছে 10 নম্বর করে। এটি হচ্ছে পৃথিবীর দীর্ঘতম প্রবাল রিফ। সিএনএন এই প্রবাল প্রাচীরকে পৃথিবীর প্রাকৃতিক সপ্ত আশ্চর্যের একটি বলে ঘোষণা করেছে। কুইন্সল্যান্ড ন্যাশনাল ট্রাস্ট এই রিফকে কুইন্সল্যান্ড রাজ্যের প্রতীক হিসেবে ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ার এই গ্রেট ব্যারিয়ার রিফ, এবং প্রতি বছর অসংখ্য পর্যটক এই গ্রেট ব্যারিয়ার রিফ দেখতে যায়। এক আশ্চর্য জিনিস এই গ্রেট ব্যারিয়ার। চলে যাই আমরা আমাদের পরের প্রশ্নে, দেখি কি আছে ভূগোল বিভাগে। একটি প্রাচীন ভবন দেখতে পাচ্ছি যেটা 18 শতকে নির্মিত হয়েছিল। এটা ছিল দীঘাপাতিয়া মহারাজাদের বাসস্থান। দীঘাপাতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম রায় 1734 সালে প্রায় 43 একর জমির উপরে এই দীঘাপাতিয়া প্রাসাদের মূল অংশ এবং সংলগ্ন কিছু ভবন নির্মাণ করে। ইন্দো আরবীয় স্থাপত্য শৈলীর এই প্রাসাদে রয়েছে 12টি ভবন। 1897 সালে 12 জুন প্রায় 18 মিনিট ব্যাপী এক প্রলয়ঙ্কারী ভূমিকম্প হয় বাংলায়, এবং তখন রাজপ্রাসাদটি ক্ষতিগ্রস্ত হলে রাজা প্রমোদ নাথ রায় সম্পূর্ণ প্রাসাদ কমপ্লেক্সটি পুনর্নির্মাণ করে। অত্যন্ত বিখ্যাত এই প্রাসাদটিকে বর্তমানে আমরা কি নামে চিনি? দীঘাপতিয়া মহারাজাদের বাসস্থান।
দুদলি বাজার প্রেস করেছেন। দেখি সবার আগে বাজার প্রেস করেছেন শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি শেরপুর। আপনাদের উত্তর। উত্তরা গণভবন। উত্তরা গণভবন দুজনই একসাথে বলেছেন। আচ্ছা দেখি আপনাদের তো সঠিক কিনা, কিন্তু তার আগে ইউনাইটেড পাবলিক স্কুলের কলেজ জামালপুরের কাছে যাব। আপনাদের উত্তর। উত্তরা গণভবন। আপনারা বলছেন এটা উত্তরা গণভবন, শিওর? হ্যাঁ। দেখে নি আমাদের কম্পিউটার নিশ্চিত কিনা এটা উত্তরা গণভবন। দেখি আমাদের কম্পিউটার বলছে একদম সঠিক উত্তর, এটি উত্তরা গণভবন, একেবারে রাইট। দীঘা পতিয়া মহারাজাদের বাসস্থান, এখন এটি উত্তরা গণভবন, যেটা উত্তর অঞ্চলের গভর্নমেন্ট হাউস নামে পরিচিত। উত্তরা গণভবন এটা তখন 1800 শতকে দীঘা পাতিয়া মহারাজাদের বাসস্থান ছিল। বাংলাদেশের নাটোর শহরে এটার অবস্থান, এবং শহর থেকে 2.4 কিলোমিটার দূরে এই প্রাসাদটি। 1947 সালের পর এই ভবনে আর কেউ সপরিবারে বসবাস করেন না, এবং রাষ্ট্রীয় বিভিন্ন কাজে এটিকে ব্যবহার করা হয়। দুদলই সঠিক উত্তর দিয়েছেন, অতএব দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। ভেরি ওয়েল ডান। শেষ হয়ে গেল ভূগোল বিভাগ থেকে দুটি প্রশ্ন। চলে যাই আমাদের পরের বিষয়, সবশেষ বিষয় আমাদের খেলাধুলা। সেখান থেকে আসছে আমাদের প্রথম প্রশ্ন। হামজা দেওয়ানা চৌধুরী, তিনি প্রিমিয়ার লিগ ক্লাব লেস্টার সিটির হয়ে খেলেন, এবং এবারে তিনি খেলেছেন বাংলাদেশের হয়ে, মধ্য মাঠের খেলোয়াড় হয়ে। এবং 10 জুন জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বে তিনি প্রথমবারের মতন বাংলাদেশের মাটিতে খেলেন, এবং তার খেলা দেখার জন্য হাজার হাজার দর্শক স্টেডিয়ামে চলে গিয়েছিলেন। প্রশ্ন হচ্ছে, হামজা কত নম্বর জার্সি গায়ে সেদিন খেলেছিলেন? দুদালি বাজার প্রেস করেছেন, আবারও সবার আগে বাজার প্রেস করছেন শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি শেরপুর। আপনাদের উত্তর নাম্বার 8। 8 নম্বর জার্সি পরে হামজা খেলেছিলেন, তাই তো? আচ্ছা দেখি ইউনাইটেড পাবলিক স্কুল কলেজ জামালপুর তারা কি বলেন। 8 8 নম্বর জার্সি। আচ্ছা দেখি আমাদের হামজা আসলে কত নম্বর জার্সি পরে সেদিন খেলেছিলেন। আমাদের কম্পিউটার বলছে তিনি পরেছিলেন 8 নম্বর জার্সি। ভেরি ওয়েল ডান। 8 নম্বর জার্সি কেন বেছে নিলেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কেন ভাই আপনি 8 নম্বর জার্সি কেন পরতে চান? তিনি বলেছিলেন যে জার্মানির টনি ক্রুসের মতো তিনি খেলতে চান, এবং টনি ক্রুস জার্মানির, তিনি 8 নম্বর জার্সি পরেন, সেজন্য তার পছন্দ হচ্ছে যে তিনি 8 নম্বর জার্সি পরেন। এর আগে অবশ্য জাতীয় ফুটবল দলের চন্দন রায় তিনি 8 নম্বর জার্সি পরে খেলতেন। এরও আগে মামুনুল ইসলাম, এনামুল হক এবং সাদুদ্দিন তারাও 8 নম্বর জার্সিতে খেলেছেন। অবশ্য হামজা শেফিল্ডে যখন খেলেন তখন তার জার্সি নম্বর 24, আর লেস্টার সিটিতে তিনি 20 এবং 38 নম্বর জার্সি পরে খেলেন। হামজার ব্যাপারে কত তথ্য আমাদের কাছে আছে, তাই না? হামজা আমাদের এতই প্রিয়। দুদলই সঠিক উত্তর দিয়েছেন, অতএব দুদলই পেয়ে যাচ্ছেন 10 নম্বর করে। ভেরি গুড। তো হামজার পরে চলে যাই আমাদের পরের প্রশ্নে। দেখি কাকে পাচ্ছি একজন প্রাক্তন জার্মান পেশাদার টেনিস খেলোয়াড়কে, যার ছবি দেখতে পাচ্ছি। তিনি টেনিস ইতিহাসে অন্যতম সেরা। 1980 এবং 1990 এর দশকে তিনি সারা বিশ্বের দাপটের সাথে খেলেছেন, এবং 22টি গ্র্যান্ড স্ল্যাম এককের শিরোপা জিতেছেন। 1988 সালে 4টি গ্র্যান্ড স্ল্যাম তিনি অর্জন করেন। 4টি গ্র্যান্ড স্ল্যাম মানে হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন, ফ্রেঞ্চ ওপেন জিতেছেন, উইম্বলডন ওপেন জিতেছেন, এবং ইউএস ওপেন জিতেছেন। এবং একই সাথে তিনি অলিম্পিক স্বর্ণপদক জিতেছেন, যেটাকে বলা হয় গোল্ডেন গ্র্যান্ড স্ল্যাম। মানে পৃথিবীর ইতিহাসে, টেনিস ইতিহাসে এটা খুবই বিরল ঘটনা। প্রশ্ন হচ্ছে, এই যে এত অর্জন যার, এই টেনিস খেলোয়াড়ের নাম কি? মনে হচ্ছে দু দলের কেউই ওনার সম্পর্কে খুব একটা ওয়াকিবল না। অনেক 80-90 দশকের খেলোয়াড় ছিলেন তিনি। তো দেখি আমাদের কম্পিউটার কি বলে। আমাদের কম্পিউটার বলছে তিনি হচ্ছেন স্টেফি গ্রাফ। স্টেফি গ্রাফ নাম তার। উইম্বলডনে তিনি 7 বার, ফ্রেঞ্চ ওপেনে 6 বার, ইউএস ওপেনে 5 বার এবং অস্ট্রেলিয়ান ওপেনে 4 বার চ্যাম্পিয়ন হয়েছেন। এবং WTA ট্যুরে তিনি 107টি একক শিরোপা এবং একক র্যাঙ্কিংয়ে তিনি টানা 186 সপ্তাহ শীর্ষে ছিলেন। রজার ফেদেরার এবং রাফায়েল নাদালের আগে সর্বোচ্চ 14টি গ্র্যান্ড স্ল্যাম বিজয় এবং ফাইনাল খেলার রেকর্ড তার।
1982 সালে তিনি খেলা শুরু করেন পেশাদারি, এবং 1999 সালে তিনি অবসর গ্রহণ করেন, এবং আরেকজন বিখ্যাত টেনিস প্লেয়ার আন্দ্রে আগাসি, তাকে তিনি বিয়ে করেছেন এবং তাদের সংসারে 2টি সন্তান রয়েছে। স্টেফি গ্রাফ। রাইট, এর সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের খেলাধুলা বিভাগ থেকে 2টি প্রশ্ন, এবং তার সাথে সাথেই শেষ হয়ে গেল বিষয়ভিত্তিক রাউন্ড। চলছে আমাদের প্রশ্ন উত্তর, তবে এর ফাঁকে একটু গল্প করতে চাই আমাদের প্রতিযোগীদের সাথে। প্রথমে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি শেরপুর, তো আপনাদের স্কুল সম্পর্কে যদি আমাদের একটু জানান। আমাদের স্কুলের নাম হলো শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি। এটি শেরপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এটি 1887 সালে 1887 সালে এটি স্থাপিত হয়েছে, স্থাপিত হয়। অনেক আগে। মহারানী ভিক্টোরিয়া একাডেমি নামে এই স্কুলের নামকরণ করেন নাকশি জমিদার চারুচন্দ্র রায়বাহাদুর চৌধুরী। 1981 সালে আমাদের স্কুলকে সরকারিকরণ করা হয়, এবং সরকারিকরণ করার পূর্বে আমাদের স্কুলের নাম ছিল শেরপুর ভিক্টোরিয়া মেমোরিয়াল একাডেমি, এবং সরকারিকরণ করার পরবর্তীতে আমাদের স্কুলের নাম হয় শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি। আচ্ছা, বাহ। তো আপনাদের স্কুলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে কিনা বা কেউ করেন কিনা, ক্লাব কার্যক্রম আছে কিনা, এগুলো সম্পর্কে যদি একটু বলেন। আমাদের স্কুলে বিভিন্ন ক্লাব সচল রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ভিক্টোরিয়ান ডিবেটিং ক্লাব, ভিক্টোরিয়ান ম্যাথ ক্লাব, ভিক্টোরিয়ান সায়েন্স ক্লাব এবং ভিক্টোরিয়ান আইসিটি ক্লাব। বাহ। এছাড়াও আমাদের স্কুলের সহশিক্ষা কার্যক্রমের মধ্যে রয়েছে বিএনসিসি, স্কাউট এবং রেড ক্রিসেন্ট। আমাদের স্কুলের বিভিন্ন শিক্ষার্থীরা এগুলো স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে থাকে। এক্সেলেন্ট। আপনারা দুজন কোনো ক্লাবের সাথে আছেন? হ্যাঁ, ভিক্টোরিয়ান ডিবেটিং ক্লাবের সাথে আছে। ডিবেটিং ক্লাব করছেন, ভেরি গুড, খুব ভালো। তো আমাদেরকে যদি একটু বলেন, প্রথমে রাকিবুল হাসান শিহাব, 10ম শ্রেণীর ছাত্র, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে আপনি কি হতে চান বড় হয়ে, জীবনে কি স্বপ্ন আপনার? আমি বড় হয়ে একজন গবেষক বা বিজ্ঞানী হতে চাই। আচ্ছা, কেন বিজ্ঞানী হবার আগ্রহ জাগলো কেন? তো খুব কঠিন একটা কাজ। ছোট থেকে আমার বিজ্ঞানী হওয়ার একটা শখ আছে এবং মহাকাশ বিষয়ে গবেষণা করার একটা ইচ্ছা আছে। আচ্ছা, এছাড়া- মহাকাশ নিয়ে গবেষণা করতে চান। আচ্ছা, বাংলাদেশে গবেষক বা বিজ্ঞানীর সংখ্যা অন্যান্য দেশের তুলনায় অনেক কম। এই জন্য দেশকে রিপ্রেজেন্ট বা প্রতিনিধিত্ব করার জন্য বিজ্ঞানী হতে চাই। এবারে স্নিগ্ধজিৎ দাস নিবিড়, আপনার কাছে জানতে চাই, আপনিও 10ম শ্রেণীর ছাত্র, আপনার কি স্বপ্ন? আমি একজন ভালো মানুষ হতে চাই, এবং পেশাগত দিক দিয়ে যদি বলি তাহলে আমি একজন চিকিৎসক হতে চাই। কারণ বর্তমানে অনেক চিকিৎসক রয়েছেন, তারা বিভিন্ন মূল্যের বিনিময়ে চিকিৎসা দিয়ে থাকেন, এবং আমি চাই গরিবদের চিকিৎসা করতে, এবং ডাক্তার দেবী শেঠির মতো বিভিন্ন বিভিন্ন মেডিকেল কলেজ স্থাপন করার জন্য এবং গরিবদের চিকিৎসা দেওয়ার জন্য। খুব ভালো লাগলো শুনে। শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি শেরপুর, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, ভেরি ওয়েল ডান। আপনাদের স্বপ্ন পূরণ হোক, এবং যে চমৎকার কথাগুলো বললেন আপনাদের জীবনে এবং আপনাদের সমাজে এবং আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে তার প্রতিফলন হোক। ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জামালপুর, আপনারা জামালপুর শহর থেকে এসছেন অনেক দূরে, সেই ব্রহ্মপুত্রের জামালপুরে। তো আপনাদের স্কুল সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। আমাদের জামালপুর জেলার সর্বপ্রথম ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন উভয় ভার্সন নিয়ে এই স্কুলটি পরিচালিত হচ্ছে, আচ্ছা, এবং আমাদের স্কুলের যে ফ্যাসিলিটি, জামালপুরে এই ধরনের ফ্যাসিলিটি আসলে কোনোভাবে এক্সপেক্ট করা যায় না, কিন্তু আমাদের এক্সট্রাঅর্ডিনারি ফ্যাসিলিটি দেওয়া হয়, এবং আমরা এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ স্কিলস এবং বিভিন্ন যেমন একটু যদি আমাকে বলেন যে কি কি স্কিল আপনারা শিখছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্কিলস, যেমন প্রেজেন্টেশন স্কিল, তারপরে হচ্ছে স্লাইড মেকিং স্কিল। এছাড়াও আমাদের স্কুলে রয়েছে কম্পিউটার ল্যাব, লাইব্রেরি। এগুলোর মাধ্যমে আমরা একদিকে কম্পিউটার শিখতে পাচ্ছি, আবার আরেকদিকে আমরা দক্ষ রিডার হয়ে গড়ে উঠছি, যা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। এছাড়াও আমাদের আইসিটি ল্যাব ছাড়াও বিভিন্ন সায়েন্স ল্যাব রয়েছে, এগুলো আমাদের ভবিষ্যতে দক্ষ গবেষক হয়ে উঠতে সাহায্য করবে। তো মাসরুর কবির, আপনার কাছে আসতে চাই, 10ম শ্রেণীর ছাত্র আপনি, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি বড় হয়ে একজন সার্জন হতে চাই। সার্জন? Yeah. আচ্ছা, মানে আপনি চিকিৎসক হবেন যিনি অপারেশন করবেন, তাই তো? জি, জি। সার্জারি করবেন। আচ্ছা, তো এত কিছু ছেড়ে একদম ডাইরেক্ট অপারেশন করার দিকে আপনার আগ্রহ কেন? প্রথমত এখানে অনেকগুলো কারণ রয়েছে, বাট সব থেকে ইম্পর্টেন্ট যে কারণ সেটা আমি বলছি। আমি এই ডাক্তারি পেশাটাকে খুব ছোটবেলা থেকেই ভালোবাসতে শিখেছি। কারণ হচ্ছে আমি এই ডাক্তারির যে পেশা, যে কাজগুলো তারা করে, সেগুলোর প্রতি আমি ছোটবেলা থেকে ইন্টারেস্ট খুঁজে পাই, এবং সেগুলো আমার করতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, জানতে ভালো লাগে। সেই ভালো লাগা থেকেই স্পেশালি আমি সার্জন হওয়ার ডিসিশনটা নিয়েছি। এই ব্যাপারে আমার পরিবার থেকে অনেক সাপোর্ট করছে,
এবং ইনশাল্লাহ আমি যদি ডাক্তার হতে পারি অর্থাৎ সার্জন হতে পারি তাহলে আই উইল বি দ্য ফার্স্ট ডক্টর অফ মাই ব্লাড লাইন। সো অধরা দেব কহনা, আমাকে যদি একটু বলেন যে আপনার ভবিষ্যতের ইচ্ছে আমি বড় হয়ে একজন রোবোটিক্স ইঞ্জিনিয়ার হতে চাই। রোবোটিক্স নিয়ে কাজ করতে চান, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। রোবোটিক্সের ব্যাপারে আপনার আগ্রহ জমালো কেমন? আমি আসলে ছোটবেলা থেকেই রোবোটিক্স পছন্দ করি, এটা একটা বিষয়। তাছাড়া আমি রোবোটিক্সের মাধ্যমে এমন কিছু করতে চাই যেটা মানুষের সত্যিই কাজে আসবে। মানুষ এখন ভাবে যে রোবোটিক্সের উৎকর্ষের ফলে নতুন নতুন রোবট আবিষ্কার হচ্ছে, ফলে মানুষের কর্মক্ষেত্রে যে সুবিধা সেটা কমে যাচ্ছে, মানুষ বেকার হয়ে যাচ্ছে, মানুষ অলস হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যদি আমি রোবোটিক্সকে এমনভাবে ব্যবহার করতে পারি যাতে মানুষ বেকার তো হবে না, বরং মানুষ রোবোটিক্সকে ব্যবহার করে নতুন কিছু উদ্যোগ নিতে পারবে, মানুষ আরও সৃজনশীল হয়ে উঠবে, সেটা আমার জন্য সত্যি একটা সৌভাগ্যের ব্যাপার হবে। অনেক ধন্যবাদ অধরা এবং মাসরুর। তো আমরা আবার ফিরে যাই আমাদের প্রশ্ন উত্তর পর্বে। কুইক কুইজ, 1 মিনিট সময় 10টি প্রশ্ন জিজ্ঞেস করব, প্রতিটি দলকে আলাদা আলাদা করে। প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে 5 নম্বর, ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না। এবং সেই সুযোগ প্রথমেই পাচ্ছেন ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জামালপুর। তৈরি? আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এ। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন কে। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা। বাংলা ভাষায় জ্যোতিচিহ্ন প্রচলন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য দেশ? 76। পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে? প্রশান্ত মহাসাগর। চর্যাপদের প্রাপ্তিস্থান কোন দেশে? নেপাল। অগ্নিবীণা কাব্যগ্রন্থের রচয়িতা? কাজী নজরুল ইসলাম। আর্যদের ধর্মগ্রন্থের নাম? পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? 1757 সালে। 1757। রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এ। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন কে। রক্তে হিমোগ্লোবিনের কাজ? অক্সিজেন পরিবহন করা। বাংলা ভাষায় জ্যোতিচিহ্ন প্রচলন করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য? 76তম। পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে? প্রশান্ত মহাসাগর। চর্যাপদের প্রাপ্তি স্থান কোন? নেপাল। অগ্নিবীণা কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। আর্যদের ধর্মগ্রন্থের নাম? বেদ। বেদ। পলাশীর যুদ্ধ কবে সংঘটিত? 1757 সালে। 1717 সালে। সাথে শেষ হয়ে গেল 1 মিনিট সময়। সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন, কিন্তু কটা সঠিক দেখি আমাদের কম্পিউটার কি বলে। আমাদের কম্পিউটার বলছে রাতকানা রোগ হয় ভিটামিন এ তে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন কে, রক্তে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা, বাংলা ভাষার জ্যোতিচিহ্ন দেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য, পৃথিবীর গভীরতম স্থান হচ্ছে প্রশান্ত মহাসাগর, চর্যাপদ প্রাপ্তি স্থান নেপাল, অগ্নিবীণা কাব্যগ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম, আর্যদের ধর্মগ্রন্থের নাম বেদ, পলাশীর যুদ্ধ 1757 সালের 23 জুন। দেখা যাচ্ছে মাত্র একটি প্রশ্নের উত্তর আমরা ভুল পেয়েছি, বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্য দেশ। এছাড়া বাকি 9টিরই সঠিক জবাব দিয়েছেন ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জামালপুর, এবং তারা পেয়ে যাচ্ছেন 45 নম্বর। চমৎকার, অসাধারণ, ভেরি ওয়েল ডান ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জামালপুর। এবারে শেষ 1 মিনিট বরাদ্দ হচ্ছে আমাদের শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি শেরপুরের জন্য। 1 মিনিট সময় 10টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য থাকবে 5 নম্বর, ভুল হলে কোনো জরিমানা হবে না। ঠিক আছে? তৈরি? আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। সুষম খাদ্যের উপাদান কয়টি? 6টি। সৌরজগতের উষ্ণতম গ্রহ? শুক্র। প্রথম নারী মহাকাশচারী কে? বাস। গীতাঞ্জলি কার বিখ্যাত কাব্যগ্রন্থ? রবীন্দ্রনাথ ঠাকুর। জাতিসংঘ দিবস কবে? 24 অক্টোবর। বিশ্বের উচ্চতম পর্বত শৃঙ্গ? মাউন্ট এভারেস্ট। রূপসী বাংলার কবি? জীবনানন্দ দাশ। বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বৌদ্ধদের উপাসনালয় কি নামে পরিচিত? প্যাগোডা। পলাশীর যুদ্ধ কোন নদীর তীরে সংঘটিত হয়? সুষম খাদ্যের উপাদান কয়টি? 6টি। সৌরজগতের উষ্ণতম গ্রহ? শুক্র। প্রথম নারী মহাকাশচারী? গীতাঞ্জলি কার বিখ্যাত কবিতা? রবীন্দ্রনাথ ঠাকুর। জাতিসংঘ দিবস কবে? 24 অক্টোবর। বিশ্বের উচ্চতম পর্বত শৃঙ্গ? মাউন্ট এভারেস্ট। রূপসী বাংলার কবি? জীবনানন্দ দাশ। বাংলা গদ্যের জনক? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বৌদ্ধদের উপাসনালয়? প্যাগোডা। পলাশীর যুদ্ধ কোন নদীর তীরে? পদ্মা। পদ্মা। এর সাথে সাথে শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নিন কটি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেলাম। আমাদের কম্পিউটার বলছে সুষম খাদ্যের উপাদান 6টি, সৌরজগতের উষ্ণতম গ্রহ শুক্র, প্রথম নারী মহাকাশচারী ভ্যালেন্টিনা তেরেস্কোভা রাশিয়ার,
তিনি মহাকাশচারী। গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, জাতিসংঘ দিবস 24 অক্টোবর, বিশ্ব উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট, রূপসী বাংলার কবি জীবনানন্দ, বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বৌদ্ধদের উপাসনালয় প্যাগোডা, পলাশির যুদ্ধ ভাগীরথী নদীর তীরে সংঘটিত হয়েছিল। দেখা যাচ্ছে দুটি প্রশ্নের উত্তর পাইনি, একটি হচ্ছে প্রথম নারী মহাকাশচারী ভ্যালেন্টিনা তেরেস্কোভা, একটি হচ্ছে পলাশির যুদ্ধ ভাগীরথী নদী। এই দুটি পাইনি, কিন্তু বাকি 8টি পেয়েছি এবং 8টি একেবারে সঠিক উত্তর। অতএব শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি শেরপুর পেয়ে যাচ্ছেন 40 নম্বর। অভিনন্দন। এবং এর সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের আজকের এই প্রশ্নোত্তর পর্ব। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান ফেসবুকের মাধ্যমে, তারা চাইলেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ফেসবুকে আমাদের পেজের নাম হচ্ছে কুইজ। সেখানে আপনারা আমাদের নক করতে পারেন, প্রশ্ন করতে পারেন, মেসেজ পাঠাতে পারেন এবং আমাদের বিভিন্ন তথ্য জানতে পারবেন। আর যারা এরকম জামালপুর ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কিংবা শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি শেরপুরের মতন অংশ নিতে চান আমাদের এই আয়োজনে, এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে স্কুলের 2জন কুইজার নির্বাচিত করতে হবে, করে তাদের নাম ঠিকানা, অভিভাবকের নাম ঠিকানা যোগ করে তারপরে সেটি স্কুলের প্যাডে প্রধান শিক্ষকের স্বাক্ষর দিয়ে পাঠিয়ে দিতে হবে আমাদের কাছে। আমাদের কাছে আবেদন পাঠানোর ঠিকানা প্রযোজক কুইজ 2025, কক্ষ নম্বর 3023, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে। জানিয়ে দিই কোন দল কত স্কোর করেছেন। দেখা যাচ্ছে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি, রাকিবুল হাসান শিহাব এবং স্নিগ্ধজিৎ দাস নিবিড়, তারা দুজনে মিলে দলের জন্য অর্জন করেছেন সর্বমোট 120 নম্বর। অভিনন্দন শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি শেরপুর। এদিকে ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জামালপুর, সেখানে রয়েছে নজরাদেব কহনা এবং মাসরুর কবির, দুজনই 10ম শ্রেণীতে পড়ছেন। তারা দুজনে মিলে দলের জন্য অর্জন করেছেন সর্বমোট 120 নম্বর। অভিনন্দন ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জামালপুর। ধন্যবাদ আপনাদের দুদলকেই আমাদের আজকের এই আয়োজনে অংশ নেবার জন্য। যে কথা আমরা আমাদের প্রতিযোগীদের কাছ থেকে শুনছিলাম যে আগামীর দিনে তারা অনেক বেশি প্রযুক্তি নির্ভর কাজ করতে চান, সত্যিই তাই। এখনই আমাদের পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে প্রযুক্তি, এখনই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের বেশিরভাগ কাজ করে দিচ্ছে। আজ যদি এই অবস্থা হয়, তাহলে আজ থেকে 10 বছর পরে আমরা যখন কর্মক্ষেত্রে প্রবেশ করব, তখন পৃথিবী কোথায় যাবে সেটা হয়তো আমরা এখনো ভাবতেও পারছি না। কিন্তু সেই সময়টাতে কর্মক্ষম থাকতে হলে, এমপ্লয়েবল হতে হলে, কর্মযোগ্য হতে হলে আমাদেরকে অবশ্যই প্রযুক্তি জ্ঞান থাকতে হবে। সেক্ষেত্রে প্রোগ্রামিং জানাটা আমাদের জন্য খুব জরুরি, বিশেষ করে পাইথন প্রোগ্রামিং জানা। এবং এটি খুব সহজ, আমরা ইউটিউব দেখে বিভিন্ন কোর্স করে আমরা পাইথন প্রোগ্রামিং শিখতে পারি। সুতরাং আমাদের বাচ্চাদের জন্য, শিক্ষার্থীদের জন্য পাইথন প্রোগ্রামিংয়ের কোর্স নিয়ে এগিয়ে আসা এখন সময়ের দাবি। অভিভাবক কিংবা স্কুল পর্যায়ে যারা আছেন তারা এই কোর্সটি চালু করতে পারেন এবং একই সঙ্গে রোবোটিক্সের ব্যাপারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে আমাদের শিক্ষার্থীদেরকে সচেতন করতে পারেন। যতক্ষণ দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তথ্যের সঙ্গে থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন, প্রযুক্তির সঙ্গে থাকুন। হ্যাপি কুইজিং।